নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টিচিং সাগরে। বন্ধুরা, আজকে ক্লাস 8-এর বিষয় হচ্ছে ভূগোল, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিয়ে আলোচনা করব। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। সেই উত্তরগুলো আমি খুব সুন্দর করে দিয়েছি। এই উত্তরগুলো তোমরা খাতায় খুব সুন্দরভাবে করে নেবে। তো চলো শুরু করা যাক। তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো দেখে নাও। আমি একটা একটা করে আলোচনা করে দিচ্ছি। তোমাদের একের দাগে বলেছে যে একের দাগের একে কী বলেছে না, ঠিক জোড়াটি নির্বাচন করো। আচ্ছা, প্রথমে অপশান দিয়েছে কি না, অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা। এই দুটো যে অপশান দিয়েছে এই দুটো একে অপরের সঙ্গে কি মিল আছে সেটা আমাকে দেখতে হবে। বিয়েতে দিয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল পদার্থের ঘনত্ব সর্বাধিক। আচ্ছা, 3 নম্বরে দিয়েছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। তারপরে দিয়েছে ভূত্বক লোহা ও নিকেলের মধ্যে আধিক্য। তাই চারটের মধ্যে কোন অ্যান্সারটা হবে দেখে নাও। আচ্ছা, তোমাদের অ্যান্সারটা হবে গয়ের দাগে। কী লিখবে না, অ্যাস্ট্রোনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি। এটা হচ্ছে অ্যান্সার। আমি নিচে লিখে দিয়েছি গয়ের দাগের এবং অ্যাস্ট্রোনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি যে অ্যান্সারটা সেটা আমি নিচে সুন্দর করে দিয়েছি। আচ্ছা, এরপর তোমাদের 2 দাগে প্রশ্ন করেছে রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে। 4টে অপশন দিয়েছে কি কি না, কয়ের দাগে দিয়েছে মহাসাগরীয়, তারপরে দিয়েছে হাইফেন দিয়ে মহাসাগরীয় অপসারীপাত সীমানা বরাবর। 2 দাগে দিয়েছে মহাসাগরীয়, হাইফেন দিয়ে আবার লেখা আছে মহাসাগরীয় অভিসারীপাত সীমানা বরাবর। আচ্ছা, 3 নম্বর দিয়েছে মহাদেশীয় অভিসারীপাত সীমানা বরাবর না। 4 নম্বরে দিয়েছে মহাদেশীয়, হাইফেন দিয়ে দিয়েছে মহাসাগরীয় অভিসারীপাত সীমানা। এই চারটের মধ্যে কোন অ্যান্সারটা হবে? আচ্ছা, এই অ্যান্সারটা হবে ঘয়ের দাগ। কী লিখবে না, মহাদেশীয় হাইফেন দিয়ে মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। মহাদেশীয় আর মহাসাগরীয় অভিসারী যে পাত আছে সেই পাত সীমানায় বরাবর রকি আর আন্দিজ পর্বতমালা কী হয়েছে, সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের একের দাগের 3 প্রশ্নটা কি বলেছে না, উত্তর ভাগের স্থলভাগের সীমানা রয়েছে, হাইফেন দিয়ে লেখা আছে। অপশন দিয়েছে যে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। 2 নম্বরে দিয়েছে নেপাল ও ভুটানের সঙ্গে। আচ্ছা, 3 নম্বরে দিয়েছে বাংলাদেশ ও ভুটানের সঙ্গে। আচ্ছা, 4 নম্বরে দিয়েছে মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। এর উত্তরটা হবে কি না, নেপাল ও ভুটানের সঙ্গে। তোমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে। আচ্ছা, এরপর তোমাদের 2 দাগে কি প্রশ্ন দিয়েছে? 2 দাগের একে দিয়েছে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। কি বলেছে প্রথম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়? এই অ্যান্সারটা কী লিখবে? পূর্ণ বাক্যে লিখবে। সবসময় পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। সিজমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায়। এটা অ্যান্সারটা লিখে দেবে। আচ্ছা, এরপরে 2 দাগে কি প্রশ্ন করেছে, কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়? অ্যান্সারটা কী লিখবে না, পাললিক শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়। পূর্ণচ্ছেদ। আচ্ছা, এরপরে তোমাদের 2 দাগের 3 কি বলেছে না, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? এই প্রশ্নটা করেছে। কি লিখবে না, শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দেবো। তারপরে তোমাদের কি বলেছে যে 3 দাগের 1 প্রশ্ন করেছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে। কি বলেছে না, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে বর্ণনা দিতে বলেছে। আচ্ছা, তোমাদের এই অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সারটা লিখবে যে ভূ অভ্যন্তরের বহির্মণ্ডল স্তরে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এটা প্রথমে লিখবে। লেখার পর কিছুটা ছেড়ে একটা হেডিং দেবে। কি হেডিং দেবে না, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টির কারণ।
এটাকে হেডিং করবে সুন্দর করে। হেডিং করার পর লিখবে যে চাপ তাপ আধিক্যের জন্য পৃথিবীর বহিঃ কেন্দ্রমণ্ডলে অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। পূর্ণচ্ছেদে লিখবে সান্দ্র অবস্থায় এই স্তরের প্রধান উপাদান লোহা এবং চুম্বক দ্বারা আকর্ষণ হয়। পূর্ণচ্ছেদে লিখবে তারপরে তাই তীব্র গতিতে ঘুরতে ঘুরতে অর্ধগলিত লোহা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে চলেছে। পূর্ণচ্ছেদ আর এর থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এই এতটা পর্যন্ত খুব সুন্দর করে তোমরা খাতায় কী করবে, এর অ্যান্সারটা লিখে দেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের 3 দাগের 2 নম্বর প্রশ্ন করেছে যে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমান্ত কেন বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে চলো দেখা যাক। আচ্ছা, লিখবে কি না অভিসারী পাতসীমান্তকে বিনাশকারী পাতসীমান্ত বলার কারণ। এটা প্রথমে হেডিং দেবে। হেডিং দেওয়ার পর তোমরা লিখবে 1 নম্বর পয়েন্টে লিখবে কি মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত কমা দিয়ে লিখবে মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাতের কি হয় সৃষ্টি হয়। যেমন কি লিখবে, উদাহরণটা লিখবে যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বর হেডিং দেবে, 2 নম্বর পয়েন্ট দেবে। 2 নম্বর পয়েন্টে লিখবে নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থনোস্ফিয়ার স্তরে কি করে প্রবেশ করে, অত্যাধিক উষ্ণতায় গলতে থাকে। আচ্ছা, এরপরে কি লিখবে, এরপরে লিখবে এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। পূর্ণচ্ছেদ তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাতসীমানা বলে। পূর্ণচ্ছেদ এই এতটা পর্যন্ত তোমরা লিখে দেবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের কি বলেছে না উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। তাহলে আগ্নেয় কোন শিলা না আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা, আগ্নেয় শিলার ইংলিশ নাম কি না ইংলিশ নাম হচ্ছে ইগনিয়াস রক। আচ্ছা, এইটা প্রথমে তোমরা হেডিং দেবে আগ্নেয় শিলা বলে। হেডিং দেওয়ার পর লিখবে যে আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইগনিয়াস রক। এটা সিঙ্গেল ইনভার্টেড কমায় রাখবে। তারপর লিখবে ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে যার অর্থ হলো অগ্নি। তারপরে লিখবে পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবে যে ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাট বদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে। এতটা লেখার পরে উদাহরণ বলে পয়েন্ট করবে। পয়েন্টে লিখবে যে ব্যাসল্ট হচ্ছে গ্রানাইট। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রশ্নটা করেছিল যে শ্রেণীবিভাগ এইটা লেখার পর শ্রেণীবিভাগ হেডিং দেবে। হেডিং দেওয়ার পর লিখবে যে উৎপত্তি ও গঠন অনুসারে শিলাকে 2 ভাগে ভাগ করা যায়, যথা হাইফেন দিয়ে লিখবে। 1 নম্বরে লিখবে যে নিসারী আগ্নেয় শিলা। কি লিখবে না ভূ অভ্যন্তরের তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়। পূর্ণচ্ছেদ তারপর লিখবে যে শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিসারী আগ্নেয় শিলা বলে। পূর্ণচ্ছেদ। ঠিক আছে। এটা লেখার পর উদাহরণ দিয়ে দেবে যে ব্যাসল্ট আর তুপ। এটা লিখে দেবে। আচ্ছা, এরপর তো আমাদের 2 নম্বরে বলেছে কি 2 নম্বরে পয়েন্ট করবে কি উদ্বেদী আগ্নেয় শিলা। এই সম্পর্কে লিখবে কি ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের মধ্যেই বহু বছর ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী শিলা বলে। পূর্ণচ্ছেদ এরপরে উদাহরণটা দিয়ে দেবে। উদাহরণটা হচ্ছে গ্রানাইট। ঠিক আছে।
এরপরে কি লিখবে না উৎপত্তি স্থলে শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুই ভাগে ভাগ করা যায় যথা। এবার 1 নম্বরে লিখবে যে পাতালিক শিলা। পাতালিক শিলা সম্পর্কে একটু লিখবে যে যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে ব্যাকেটে লিখবে 10 কিমি আধিক্য ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এবার দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে। 1 নম্বর লিখবে যে ভূ অভ্যন্তরের গভীরে সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে কি লিখবে 2 নম্বরে লিখবে যে খনিজের আপেক্ষিক ঘনত্ব কম ও হালকা রঙের হয়। উদাহরণ কি লিখে দেবে, উদাহরণ লিখবে যে গ্রানাইট, ঠিক আছে, আচ্ছা পেরিডোটেটাইট, তারপরে ইত্যাদি বা প্রভৃতি এখানটা লিখে দেবে। আচ্ছা, এরপরে তো আমাদের 2 নম্বর হেডিং দেবে যে উপপাতালিক শিলা। উপপাতালিক শিলায় কি লিখবে না যেসব উদ্বেদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। পূর্ণচ্ছেদ। এটা লেখার পর কী করবে বৈশিষ্ট্য বলে হেডিং দেবে। হেডিং দেওয়ার পর 1 নম্বর পয়েন্ট করবে লিখবে কি না মাঝারি হারে শীতল হওয়ায় দানাগুলি মাঝারি আয়তনের হয় 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে কী লিখবে না ম্যাগমা অল্প সান্দ্র বা প্রায় তরল প্রকৃতির হয়। পূর্ণচ্ছেদ। উদাহরণটা লিখে দেবে যে ডলোরাইট আর হচ্ছে পরফাইরি ইটিসি বা প্রভৃতি, এটা লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের বন্ধুরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর বিষয় হচ্ছে ভূগোল। তোমাদের সব প্রশ্নগুলো আমি সুন্দরভাবে আলোচনা করে দিলাম, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে এই বিষয় সম্পর্কে তোমরা এটা অবশ্যই কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।